অবশেষে টানা 4টা টি-20-তে পরাজয় রেজিস্টার করার পর বাংলাদেশ টিম টাইগার্স তারা নিশ্চিত করেছে যে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টার্গেটটা যখন 170 পেরিয়েছিল, সেই ম্যাচ বাংলাদেশ হেরে যাবে। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের আগের সবচেয়ে সিরিজে বাংলাদেশ পরাজিত হবে, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে যাবে। এই যে সংখ্যা তৈরি হয়েছিল, সেই সংখ্যা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে টিম টাইগার্স। লিটন কুমার দাস, যেই লিটন কুমার দাসের টিমকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, এল ভার্সেস এল, লিটন ভার্সেস লিপু, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, এই জন্য অনেকটা ফ্রান্স আর আর্জেন্টিনার সেই বিশ্বকাপ 2022-এর ফাইনাল মনে হচ্ছিল। কেউ গোল দেয়, আরেকজন আবার কোনো না কোনো ভাবে পেনাল্টি বক্সের ভেতরে ফাউল আদায় করে নিয়ে নিজের গোলটা নিজের পেনাল্টি দেওয়ার চেষ্টা করে। তো লিপু সাহেব পেনাল্টি গোল করে লেভেল করার চেষ্টা করলো। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ দলের হয়ে লেভেল করার কাজটা করেছেন লিটন কুমার দাস, তার ক্যাপ্টেন্সিতে, তার দক্ষতায়, তার ব্যাটিং স্কিলে, এবং যেই ম্যাচটায় বাংলাদেশের টার্গেট প্রায় 250-র কাছাকাছি, সেই ম্যাচে ক্যাপ্টেন্স নকে। 4 ম্যাচ পরে, টানা 4 ম্যাচে পরাজয় রেজিস্টার করার পর বাংলাদেশ যেভাবে সিরিজে ফিরেছে, এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া দলটা আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর যেভাবে চাপে পড়েছিল, সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। ঠিক একই ভাগে টানা 4 ম্যাচের 3টায় সিঙ্গেল ডিজিট আউট হওয়া, টানা 4 ম্যাচে ব্যর্থ হওয়া পারভেজ হোসেন ইমন, তিনিও ফিরেছেন তার ছন্দে। পাওয়ার প্লেতে বাংলাদেশ যখন 1 উইকেটে 66 করে, ঠিক তখন আর সেই সংখ্যা, সেই সংশয় থাকে না। আজকের ম্যাচে বাংলাদেশ আগের ম্যাচের পুনরাবৃত্তি করবে না। যে ম্যাচে বাংলাদেশ সবশেষ ম্যাচে 181-82 টার্গেট তাড়া করতে গিয়ে 6 ওভারের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলেছিল, 18 রানের মধ্যে 4 উইকেট নেই, পাওয়ার প্লেতে 20-এর বেশি তুলতে পারে নাই, সেই জায়গায় এই ম্যাচে বাংলাদেশের ওই 6 ওভারে ওই 36 বলে এলো 66 রান। 2 ম্যাচের যদি কম্পেয়ার করা হয় তাহলে সেই পার্থক্যটা 46 রানের। উইকেটের যদি কম্পেয়ার করা হয় 4 ভার্সেস 1, 3 উইকেট বাংলাদেশ কম হারিয়েছে। ম্যাচিউরড বাংলাদেশ। এই দলটাকে যদি ম্যাচের আগ মুহূর্তে গাজী আশরাফ হোসেন লিপু তার ওই বক্তব্য না দিয়ে, অস্থিরতায় না ভুগিয়ে তাদের মতো থাকতে দিত, তাহলে আজকের এই দিনে বাংলাদেশ সিরিজটাও নিশ্চিত করে ফেলতো। বাংলাদেশের এই ম্যাচে ফেরা অনেকগুলো দিক থেকে সিগনিফিক্যান্ট। প্রথম পার্ট যেটা, সেটা হচ্ছে লিটনের ক্যাপ্টেন্সি। আন্ডার প্রেসার যেভাবে লিটন ছিলেন, যেভাবে ম্যানেজমেন্ট থেকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, টিম সিলেকশন নিয়ে ক্যাপ্টেনকে যেভাবে বারবার নানা ধরনের ডিস্টারবেন্সের মধ্যে যাওয়ানো হয়েছে, প্রত্যেকটা জায়গা নিয়ে একটা শঙ্কা সংশয়ের জায়গা ছিল, সেখান থেকে বাংলাদেশ ব্যাক করেছে। সেকেন্ড পয়েন্ট যেটা, ক্যাপ্টেন নিজে অসাধারণ খেলেছেন। থার্ড পয়েন্ট যেটা, 2 ওপেনার, তামিমের পারফরমেন্স নিয়ে স্যাটিসফ্যাকশন থাকলেও ইমনকে নিয়ে কিছু জায়গায় ঘাটতি ছিল, সেই ইমন আজকে আবার তার ফর্মে ফিরেছেন। অস্বস্তি জায়গা যদি বলেন, তাহলে আমার কাছে মনে হয় শুরুতে ওই রান আউটটা না হলে বাংলাদেশের জন্য গোল অ্যাচিভ করা, লক্ষ্য অ্যাচিভ করা, 2 ওপেনারের দারুণ একটা পার্টনারশিপ দেখার সেই সুযোগটা হতো, সেটা হয় নাই। যদি আজকে ইমন রিভার্স সুইপ করতে গিয়ে যেভাবে আউট হয়ে গেলেন, অসাধারণ ক্যাচ নিয়েছেন আইরিশ ফিল্ডার, সেটা যদি না হতো তিনি হয়তো ম্যাজিক ফিগার 50 ছুঁতে পারতেন। এই যে ছোট ছোট ঘটনাগুলো বাংলাদেশ মিস করেছে, তারপরও এন্ড অফ দ্য ডে আজকের এই ম্যাচ সবচেয়ে বড় স্বস্তি। বিশ্বকাপের আগে সবচেয়ে সিরিজে আপনি যদি টানা আইরিশদের বিপক্ষে হেরে যান, সেই আইরিশদের বিপক্ষে যদি আপনি পরাজয় রেজিস্টার করেন টানা 2 ম্যাচে, যারা এই বছর একমাত্র জয়টাই পেয়েছে বাংলাদেশের বিপক্ষে, এটা পুরো দলের জন্য সেটব্যাক, এটা পুরো দলের জন্য অবমাননাকর, পুরো কনফিডেন্সের জায়গাটা নষ্ট হয়ে যাওয়া। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আজকের 3টা পরিবর্তন, যেই 3 পরিবর্তন দলে কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে একটা ফ্রেশ স্টার্টের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। শাহ মাহেদি আবারও তার ক্লাস দেখিয়েছেন, আবারও লিটন কুমার দাস ফর্মে ফিরেছেন, আবারও আউট অফ ফর্ম থেকে দারুণভাবে ফিরে এসেছেন পারভেজ হোসেন ইমন, এবং আবারও বাংলাদেশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, যেটা আগে ছিল এখন যেটা সাগরিকা স্টেডিয়াম, সেই মাঠে তারা যে বড় রান তারা করতে পারে সেই সক্ষমতা দেখিয়েছে।